যখন কোনো স্ক্রিপ্ট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের দিকে যায়, ওই রিভার্সালটাকে পারফেক্টলি ক্যাচ করে ওখানেই বাইটাকে করার জন্য এই ডবল বটমটা খুবই একটা উপকারী চার্ট প্যাটার্ন। তো সেক্ষেত্রে আমরা দেখবো এখানে কোনো বাই এন্ট্রি নেবো কিনা। হ্যাঁ, এখানে বাই এন্ট্রি হচ্ছে এই চার্ট প্যাটার্নের যে নেক লাইন রয়েছে, যেটা আমরা একটু পরেই চার্টে আমরা দেখব। সেই নেক লাইন যখন ব্রেকআউট করবে তখন আমরা কীভাবে এন্ট্রিটা নেব সেটা আমরা এখন একটু পরেই দেখব। এরপর হচ্ছে স্টপ লস এখানে নেবো কিনা। হ্যাঁ, বটমের নিচে যখন চলে যাবে তখন আমরা স্টপ লস নিয়ে নেব, যাতে করে আমাদের লস থেকে বাঁচতে পারি। এবং টার্গেট প্রফিট সেট আপ করবো হচ্ছে প্যাটার্ন হাইট, অথবা এই প্যাটার্নটার হাইট যতটুকু ততটুকু আমরা উপরে টার্গেট প্রফিট সেট আপ করবো, সেটা আমরা দেখব। মেজর সুইং শুরু হয়, মেজর সুইংয়ের পরে যখন এই কনসলিডেশনটা হয়, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে 80% সম্ভাবনা রয়েছে এই শেয়ারটি উপরে যাবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা চমৎকার সেশন শুরু করতে যাচ্ছি, যেখানে চার্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করা হবে। মূলত আমরা আমাদের ডিএসই এবং ফরেক্স মার্কেটে যেসব প্যাটার্নগুলো ব্যবহার করি তার ভিতর থেকে বেস্ট কয়েকটি চার্ট প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা করব, এবং এগুলোকে সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে কীভাবে ব্যবহার করা যায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করব। এই তিনটে বিষয়কে একসাথে আমি আলোচনা করব, যাতে করে আমরা একটা শেয়ারে এন্ট্রি নেওয়ার পরে সেই শেয়ারটা থেকে সর্বোচ্চ প্রফিট কীভাবে নিতে পারি এবং সেখান থেকে সম্ভাব্য ক্ষতি থেকে কীভাবে বাঁচতে পারি, সেই রিস্ক ম্যানেজমেন্টটাও আজকে আলোচনা করা হবে, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা অনেক সময় প্রফিট করি বটে, তবে রিস্ক ম্যানেজমেন্ট না থাকার কারণে প্রফিটের চেয়েও আমাদের বেশি লস হয়ে যায়, যার কারণে সেই লস থেকে বাঁচাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই পর্বে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে প্যাটার্ন অ্যাকশনের মাধ্যমে কীভাবে আমরা সঠিকভাবে বাই এবং এন্ট্রিকে নিতে পারি, যাতে করে আমরা সঠিক পদ্ধতিতে একটা শেয়ার থেকে সর্বোচ্চ প্রফিট নিতে পারি এবং সেখান থেকে লসকে অ্যাভয়েড করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, একটা বিষয় খেয়াল করবেন, আমরা ডিএসইতে বলেন বা ফরেক্স মার্কেটে বলেন, আমরা যখন কোনো ট্রেনিং সেন্টারে শিখতে যাই, প্যাটার্ন অ্যানালাইসিস আমাদেরকে এমনভাবে শেখানো হয় যে অনেকগুলা, যার ভিতরে গুরুত্বপূর্ণ কোনটা এটা বোঝা খুব কঠিন। কারণ এগুলো দিয়ে কোনটা আসলে মার্কেট চলতেছে বা কোনটা দিয়ে আমরা সর্বোচ্চ প্রফিট করতে পারবো, এই বিষয়গুলো আমাদের কাছে খুব জটিল হয়ে যায়, কারণ আমরা সবগুলি আমাদের কাছে কাছাকাছি মনে হয়। এই জন্য যেটা আমাদের করতে হবে, এর ভিতর থেকে সঠিক যে প্যাটার্ন অ্যানালাইসিস সেটা যদি আমরা শিখে নিতে পারি, যেগুলো অন্য অন্য সমস্ত প্যাটার্ন অ্যানালাইসিসকে প্রতিনিধিত্ব করে, তাহলে অবশ্যই এটা আমাদের জন্য খুবই উপকারী হবে, এবং সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমরা ইন্টারন্যাশনাল ফরেক্স মার্কেট এবং ডিসিতে সবচেয়ে ইফেক্টিভ যে প্যাটার্ন অ্যানালাইসিসগুলো সচরাচর আমরা সহজেই চার্ট খুলেই দেখতে পাই, সেগুলো থেকে গুরুত্বপূর্ণ 5টি এখানে আমরা প্যাটার্ন অ্যানালাইসিস আলোচনা করব, যার 3টি আমাদের ডিএসসিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আর 2টি হচ্ছে আমাদের শুধু এক্সিট এন্ট্রির জন্য ব্যবহৃত হয়। যার ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডবল বটম, এর মাধ্যমে আসলে ডাউন ট্রেন্ড থেকে একটা শেয়ার যখন আপ ট্রেন্ডে যায় তখন আমরা কিভাবে সঠিকভাবে বাই এন্ট্রিটা দিতে পারি এবং এই আপ ট্রেন্ডের সাথে থাকতে পারি। এরপরে হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল, এই প্যাটার্নটাও খুব গুরুত্বপূর্ণ। এটা প্রায়ই আমাদের গ্রাফে আমরা দেখতে পাই। যেটা ঘটে সেটা এখানে হচ্ছে কনসলিডেশনের মাধ্যমে একটা শেয়ার যখন সুইং করে, মেজর সুইংয়ের পরে যখন কনসলিডেশন হয়, তো ওই কনসলিডেশনের পরে ব্রেকআউটটাকে ধরার জন্য আমরা কাপ অ্যান্ড হ্যান্ডেল এই প্যাটার্নটাকে আমরা ব্যবহার করে ইফেক্টিভ আমরা সুবিধা পেতে পারি। এরপরে হচ্ছে ফ্ল্যাগ, মূলত এই ফ্ল্যাগের ভিতরে অনেক প্যাটার্ন অ্যানালাইসিস লুকিয়ে আছে, কিন্তু শুধু ফ্ল্যাগের আলোচনার মাধ্যমে আমরা সবগুলোকে এখানে কভার করার চেষ্টা করব। এটা মূলত হচ্ছে ট্রেন্ড কন্টিনিউয়েশন, হায়ার হাই লোয়ার লো, এর মাধ্যমে ধীরে ধীরে যে আপ ট্রেন্ডে চলে যায়, তো সেটাকে ধরার জন্য মূলত এই ফ্ল্যাগ, এবং এই যে কন্টিনিউয়েশনটা সঠিকভাবে বোঝার জন্য এবং সঠিক বাই এন্ট্রি দেওয়ার জন্য বহুল প্রচলিত একটি প্যাটার্ন অ্যানালাইসিস। আর ইন্টারন্যাশনাল ফরেক্স মার্কেটে যেখানে শর্ট সেল রয়েছে, সেখানে মূলত হেজ অ্যান্ড শোল্ডারের মাধ্যমে আমরা এন্ট্রি নিতে পারি, সেল এন্ট্রি, এবং সেখানেও আপনারা জানেন যে বাই এবং সেল দুইভাবেই এন্ট্রি দেওয়া যায়। আর আমাদের যেহেতু ডিএসসি অনওয়ে, এই জন্য আমরা এখানে এই অ্যান্ড শোল্ডার এবং ডবল টপ
এই প্যাটার্ন অ্যানালাইসিস দুটোকে আমরা অনলি এক্সিট এবং প্রফিট বুকিংয়ের জন্য ব্যবহার করব। অর্থাৎ এখানে লস থেকে বাঁচার জন্য আমরা এখানে এক্সিট নেব এবং প্রফিট বুকিংয়ের জন্য। আমরা মূলত এই আলোচনা থেকে মেইন যে বিষয়গুলো শিখব সেটা হচ্ছে বাই এন্ট্রি সবসময় ব্রেকআউট কনফার্ম হওয়ার পরে, সেল এন্ট্রি কীভাবে নেব এবং প্রফিট কীভাবে বুক করব সেই বিষয়টা। স্টপ লস হচ্ছে আমরা নিয়ারেস্ট ইনভ্যালিডেশন পয়েন্টে কীভাবে আমরা স্টপ লস নেব, অর্থাৎ স্টপ লস নিয়ে আমাদের লসকে কমা, রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করা যায় সেই বিষয়টা। আর হচ্ছে টার্গেট প্রফিট কীভাবে সেট করব এবং সেখানে আমরা সেল করব। ডিয়ার ভিউয়ার্স, এই যে 5টি প্যাটার্ন অ্যানালাইসিস রয়েছে এগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা কীভাবে ব্যবহার করে থাকি, আর বাংলাদেশি মার্কেটে অর্থাৎ ডিএসসি মার্কেটে এটার সবচেয়ে ভালো অ্যাডাপ্টেশন কী, সবচেয়ে ভালোভাবে কীভাবে এটা ব্যবহার করা যায় এবং কীভাবে আমাদের ফল দিতে পারে সেই বিষয়টা আমি এখানে টেবিলের মাধ্যমে খুব সুন্দর করে উপস্থাপন করে দিয়েছি, যাতে করে বেসিক জিনিসগুলো যদি আমরা এখানে মনে রাখতে পারি তাহলে আমরা যখন কোনো চার্টের দিকে তাকাবো তখন আমরা সহজেই কোন প্যাটার্ন এখানে কাজ করছে সেটা ধরে আমরা পারফেক্ট এন্ট্রি পয়েন্টটাকে খুঁজে নিতে পারবো। এই জন্য আমরা এই টেবিলটাকে একটু ভালো করে মনে রাখার চেষ্টা করব। ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর্মুলা এখানে কিছু দেওয়া হয়েছে। এই টেবিলটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে সহজেই একটা চার্ট দেখে দ্রুত প্যাটার্নকে আপনারা বুঝে ফেলে এবং সেখান থেকে একটা ভালো বাই সিগন্যালকে নিতে পারবেন। আমরা সাধারণত প্রথম যে দুইটা ফরেক্স মার্কেটে ব্যবহৃত হয় বেশি সেটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার। এটা গ্লোবালি মূলত এটা সেল সিগন্যাল আইডেন্টিফাই করার জন্য ব্যবহৃত হয়। আর বাংলাদেশি মার্কেটে এটা সাধারণত আমাদের ভয়েড করা শেখায় এবং এক্সিট হতে শেখায়। অর্থাৎ এই ধরনের হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যখন গঠন হয় তখন আমাদেরকে এক্সিট হতে হবে এবং প্রফিট বুক করতে হবে। এখানে আমরা কোনো বাই এন্ট্রি নেব কিনা, এখানে কোনো বাই এন্ট্রি নেওয়া যাবে না। স্টপ লস এখানে আর ধরার দরকার নেই, এখানে কোনো টার্গেট প্রফিট থাকবে না। আর ডবল টপ বিয়ারিশ যেটা, এটাও আমরা গ্লোবালি সাধারণত সেল সিগন্যালে ব্যবহৃত হয় এবং আমরা ডিএসসিতে যদি এটা দেখি তাহলে এটাও আমরা ওইরকম ট্রানজ্যাকশন অ্যাভয়েড করব। এখানে আমরা কোনো এক্সিট নেব এবং আমরা ওয়েট ফর নিউ সাপোর্ট, অর্থাৎ এই ডবল টপের পরে নতুন কোনো সাপোর্ট তৈরি করছে কিনা যেখান থেকে আমরা বাই দিতে পারি সেটার জন্য অপেক্ষা করব। এখানে কোনো আমার বাই এন্ট্রি নেব না, কোনো স্টপ লস এখানে নেই এবং কোনো টার্গেট প্রফিটও ধার্য করব না। মূলত যে তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 1 নম্বর ডবল বটম, এটা বুলিশ। গ্লোবাল মার্কেটে এটা বাই সিগন্যালই বেশি ব্যবহৃত হয় এবং বাংলাদেশি মার্কেটে ডিএসসিতে সবচেয়ে ইফেক্টিভ ওয়েটা হচ্ছে স্ট্রং রিভার্সাল বাই সেট আপ। অর্থাৎ যখন কোনো ট্রেন্ড ডাউন ট্রেন্ড থেকে, যখন কোনো স্ক্রিপ্ট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের দিকে যায় ওই রিভার্সালটাকে পারফেক্টলি ক্যাচ করে ওখানেই বাইটাকে করার জন্য এই ডবল বটমটা খুবই একটা উপকারী চার্ট প্যাটার্ন। তো সেক্ষেত্রে আমরা দেখব এখানে কোনো বাই এন্ট্রি নেব কিনা। হ্যাঁ, এখানে বাই এন্ট্রি হচ্ছে এই চার্ট প্যাটার্নের যে নেক লাইন রয়েছে, যেটা আমরা একটু পরেই চার্টে আমরা দেখব। সেই নেক লাইন যখন ব্রেকআউট করবে তখন আমরা কীভাবে এন্ট্রিটা নেব সেটা আমরা এখন একটু পরেই দেখব। এরপর হচ্ছে স্টপ লস এখানে নেব কিনা। হ্যাঁ, বটমের নিচে যখন চলে যাবে তখন আমরা স্টপ লস নিয়ে নেব যাতে করে আমাদের লস থেকে বাঁচতে পারি। এবং টার্গেট প্রফিট সেট আপ করবো হচ্ছে প্যাটার্ন হাইট, অথবা প্যাটার্নটার হাইট ততটুকু আমরা উপরে টার্গেট প্রফিট সেট আপ করবো সেটা আমরা দেখব। আর ফ্ল্যাগ কন্টিনিউশন, অর্থাৎ ফ্ল্যাগের যে চার্ট প্যাটার্নটা এটা হচ্ছে সবচেয়ে কার্যকরী এবং এখানে এটা কন্টিনিউশন, আপনার একটা ট্রেন্ড কতটুকু কন্টিনিউশন হবে এটা থেকে আমরা পরিমাপ করতে পারি এবং বাই সিগন্যালটাকে সহজে ট্রেস করতে পারি। দেখেন এটা গ্লোবালি মার্কেটে কিন্তু বাই সেল উভয় ক্ষেত্রেই ব্যবহার করে থাকে এবং ইফেক্টিভলি। এবং বাংলাদেশি ডিএসসি মার্কেটে সাধারণত এটাকে আমরা বুলিশ ফ্ল্যাগ, এটা মনে রাখবেন। ডিএসসি মার্কেটে আমরা কীভাবে এটাকে সবচেয়ে ইফেক্টিভ হয়ে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে বুলিশ ফ্ল্যাগ, অর্থাৎ বাই। এটা সাধারণত ব্রেকআউট হয়, ওখানে যে কনসলিডেশনটা হয় ওখান থেকে যখন ব্রেকআউট হয় তখন আমরা বাই সিগন্যালটা দিয়ে বাই এন্ট্রিটা দিয়ে থাকি। এখানে স্টপ লসটা ধার্য করব ফ্ল্যাগের লো এর নিচে এবং টার্গেট প্রফিটটা হবে ফ্ল্যাগ পোল লেন্থ যতটুকু হয় ততটুকু। এরপরটা হচ্ছে কাপ অন হ্যান্ডেল, এটাও একটা বুলিশ সিগন্যাল, এটা বাই সিগন্যালের সাধারণত গ্লোবালি ব্যবহৃত হয়। আর বাংলাদেশি মার্কেটে এটা একটি পাওয়ারফুল বুলিশ বাই সেট আপ এবং এই কাপ অন হ্যান্ডেলটা যদি কেউ সঠিকভাবে ধরতে পারে সে একটা বড় ইম্পালস ট্রেডে অংশগ্রহণ করতে পারবে। এবং বাই এন্ট্রিটা হলো হ্যান্ডেল যখন ব্রেকআউটে এন্ট্রি দেবেন, হ্যান্ডেলের যে কনসলিডেশনটা হয় সেটা আমরা দেখব চার্টে। সেখান থেকে যখন কনসলিডেশন থেকে যখন ব্রেকআউট হয় তখন আমরা বাই এন্ট্রি দেব।
আর স্টপ লসটা আমরা দেবো হচ্ছে হ্যান্ডেলের লো এর নিচে, আর টার্গেট প্রফিটটা হবে কাপ ডেপথের প্রজেকশন অনুযায়ী। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে বাংলাদেশ হচ্ছে অন ওয়ে মার্কেট, অর্থাৎ শুধু একদিকেই যখন আপ ট্রেন্ডে থাকে তখনই আমরা এখানে প্রফিট করতে পারি, বাই করতে পারি। এজন্য চার্ট প্যাটার্নটার ব্যবহারের ক্ষেত্রে আমাদের সতর্কতা হতে হবে। এখানে ব্যবহার স্ট্র্যাটেজিটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। বিয়ারিশ প্যাটার্ন আমরা কোন কাজে ব্যবহার করব, বুলিশ প্যাটার্নটা কোন কাজে ব্যবহার করব, এটা জানা খুব জরুরি। বিয়ারিশ প্যাটার্নটা আমরা সাধারণত এক্সিট সিগন্যাল নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করব, অর্থাৎ বিয়ারিশ প্যাটার্নটা আমরা এই হেড অ্যান্ড শোল্ডার আরটা কি ডবল টপ, এই দুইটাকে আমরা তখনই ব্যবহার করব যখন আমরা আসলে এক্সিট সিগন্যাল নেওয়ার সিদ্ধান্ত নিব। এটা খেয়াল রাখতে হবে। এটা যদি বাই সিগন্যাল আমরা ব্যবহার করে থাকি তাহলে আমরা কিন্তু লস করব মার্কেটে। আমরা এই পারফেক্টলি ব্যবহারটা অবশ্যই জানতে হবে। এরপর হচ্ছে কি নতুন বাই এড়াতে, এটা মূলত বাই এড়াতে ব্যবহার করব বিয়ারিশ প্যাটার্নটা। আর নিচে নামলে আমরা কি করব, বটম খুঁজে তখন একটা বাই সিগন্যাল দেওয়ার চেষ্টা করব। আর বুলিশ প্যাটার্নটা যেটা বাংলাদেশে পরীক্ষিত সেটা হচ্ছে ডবল বটম, ফ্ল্যাগ, কাফ অ্যান্ড হ্যান্ডেল। এই ক্ষেত্রে এগুলো আমরা মূলত বাই সিগন্যাল হিসাবে ব্যবহার করব। আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিসটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা, অর্থাৎ আমরা যখন এন্ট্রি দেই তখন একটা জিনিসকে আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এটা যেন ব্রেকআউটটা হয় ভলিউম সহকারে। আপনার ব্রেকআউট করলো, বড় ক্যান্ডেলও হলো, কিন্তু ভলিউম নেই, তার মানে এটা ফলস ব্রেকআউট। এই ব্রেকআউটে আপনি লস করবেন। এই জন্য আমাদের যেটা করতে হবে, একই সাথে দুইটা জিনিসকে কম্বিনেশন করতে হবে, অর্থাৎ ভলিউমও থাকতে হবে এবং একটা পারফেক্ট ব্রেকআউট থাকতে হবে। ডিয়ার ভিউয়ার্স, সবচেয়ে কার্যকরী আমাদের ডিএসসি মার্কেটের জন্য সেটা হচ্ছে ডবল বটম বা বুলিশ রিভার্সাল। এটা হলো মূলত একটি স্ক্রিপ্টের যখন লম্বা ডাউন ট্রেন্ড থাকে সেখান থেকে যখন সে রিভার্স করে আপ ট্রেন্ডে যেতে চায়, সেখান থেকে দ্রুত আপ ট্রেন্ডে যায়, সেটাকে ধরার জন্য এবং ওখানে বাই দেওয়ার জন্য যে কার্যকর পদ্ধতিটি আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ডবল বটম। কিভাবে? এখানে দেখতে পাচ্ছেন যে এই শেয়ারটি ধীরে 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 ডাউন ট্রেন্ড হয়ে হয়ে যখন 50 টাকা থেকে 25 টাকায় আসলো, তখন এটি ফার্স্ট বটম তৈরি করলো রিভার্স করে, সে 30 টাকা পর্যন্ত গেল। তো 30 টাকা যাওয়ার পরে এখানে যখন আসলো তখন সে আবার নিচে চলে গেল এবং এই 25 টাকা পর্যন্ত নামলো, এখানে সে সেকেন্ড বটম তৈরি করলো। তাহলে দুইটা বটম আমাদের হয়ে গেল। উপরের দিকে যখন গেল তখন আমরা একটি রেজিস্ট্যান্স লাইন টানতে পারি। প্রথমবার যখন 25 থেকে 30-এ গেল এবং আবার নামলো, আবার যখন উঠলো তখন ডবল টপ ক্রিয়েট হলো এবং আমাদের রেজিস্ট্যান্সটা আমরা মার্ক করলাম। যখন এই রেজিস্ট্যান্স ভেদ করে সে উপরে যাবে, অর্থাৎ 30 টাকার উপরে যাবে, তখনই আমরা এখানে কি করব, বাই দেব। এখানে আমরা বাই দেব। এটা হচ্ছে একটি পারফেক্ট বাই এন্ট্রি পয়েন্ট। এখান থেকে তখন ইম্পালস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা এখান থেকে রিস্ক ম্যানেজমেন্ট হিসাবে প্রথমে আমরা বাই এন্ট্রি যেমন দেখলাম, তেমনি এখান থেকে আমাদের সেল এন্ট্রিটাকেও, অর্থাৎ কোথায় আমরা এক্সিট হব, এখান থেকে লস থেকে বাঁচবো, সেই রিস্ক ম্যানেজমেন্টটাও আমরা এখানে করব। সেটা হলো কি, যখন এই রেজিস্ট্যান্সটা ভেদ করে সেই নিচে চলে যাবে, অর্থাৎ 30 টাকার নিচে গেলেই আমরা এখানে কি করব, সেল দেব। এতে করে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট হবে, আমাদের লস থেকে আমরা বাঁচতে পারবো। টার্গেট প্রফিট আমরা কিভাবে সেট করব? টার্গেট প্রফিট হলো, এখানে যদি আমরা চার্টে দেখি 25 থেকে 30 টাকা যে এখানে বেড়েছিল, এর মধ্যবর্তী ব্যবধানটা হলো কত, 5 টাকা। অর্থাৎ রেজিস্ট্যান্স পর্যন্ত, সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সের দূরত্ব হলো 5 টাকা। তাহলে আমরা টার্গেট প্রফিটটা সেট আপ করবো, এই যে আমরা বাই দিয়েছি 30 টাকাতে, 30 টাকা থেকে উপরে 5 টাকা পর্যন্ত, অর্থাৎ এই যে 30 টাকায় আমাদের বাই প্লাস 5 টাকার যে দূরত্বটা রয়েছে, টোটাল আমরা 35 টাকা এখানে আমাদের টার্গেট প্রফিট। সুতরাং এভাবে যদি আমরা এন্ট্রি, স্টপ লস এবং টার্গেট প্রফিট সেট আপ করে আমরা একটা ট্রেড নেই, তাহলে আমরা অবশ্যই একটি সেফ এবং ইফেক্টিভ বুলিশ ট্রেড নিতে পারবো। ডিয়ার ভিউয়ার্স, আরেকটি খুব ইফেক্টিভ আমাদের ডিএসসি মার্কেটের জন্য সেটা হচ্ছে কাফ অ্যান্ড হ্যান্ডেল। বুলিশ কন্টিনিউয়েশন, কনসলিডেশন শেষে যে ব্রেকআউট কীভাবে ধরতে হয় সেটা এটার মাধ্যমে আমরা শিখতে পারি।
এখানে কাপার হ্যান্ডেলের স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা শেয়ার ডাউন ট্রেন্ডে গিয়ে গিয়ে আবার গোলাকৃতিভাবে ঘুরে আবার যখন সেম প্রাইজে চলে আসে, ধরেন একটি শেয়ার 100 টাকা থেকে, এক্সাম্পল 100 টাকা থেকে সে কমতে কমতে ঘুরে কাপ আকৃতিতে আবার 100 টাকায় চলে আসলো। তো এটা এখন দেখতে অনেকটা কাপ আকৃতি, এবং এখানে এসে সে 100 টাকা না ভেঙে আবার সে নিচে ধীরে ধীরে কনসলিডেশন তৈরি করতে লাগলো। ছোটো ছোটো এরকম ঝিকঝাক করে সে আবার কি করলো, কনসলিডেশন তৈরি করলো। এখানে কনসলিডেশন তৈরি করার পরে এখানে সে একটি হ্যান্ডেলের মতো আকৃতি ধারণ করে, এই জন্য এটার নাম হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল। এটা খুব ইফেক্টিভ এই জন্য যে এখান থেকে যখন এটা ব্রেকআউট করে তখন সে উপরের দিকে ইম্পালস হয়, অর্থাৎ এখান থেকে সে খুব দ্রুত বেড়ে যায়। যখন সে কনসলিডেশন শেষে ব্রেকআউট করবে তখন আমরা এখানে 102 টাকা যখন সে ব্রেকআউট করবে তখন আমরা এটা বাই দেব। আমাদের তাহলে স্টপ লস কোথায় দেব? আমাদের এই যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেলের নিচে যখন নেমে যাবে তখন 98 টাকা বা 99 টাকা, যে কোনো একটা টাকায় আমরা এটাকে স্টপ লস দেব, যাতে করে আমরা এর লস থেকে বাঁচতে পারি। আর আমাদের তাহলে টার্গেট প্রফিট কত হবে? সেটা হলো আমরা 100 টাকা থেকে শেয়ারটি 90 টাকা হয়ে ঘুরে সে আবার 100 টাকায় গিয়েছে, এভাবে তো সে কাপাকৃতি হয়েছে। তো এখন এখানে এই যে ভিতরে কাপের যে ডেপথ রয়েছে 10, এই 10 টাকা প্লাস এই যে 102 টাকা আমরা এন্ট্রি দিয়েছি এটার সাথে আমরা যোগ করে দেব, তাতে হয় আমাদের টার্গেট প্রফিট। এটা হচ্ছে মিনিমাম টার্গেট প্রফিট, অর্থাৎ আপনি যদি পারফেক্টলি চারটাকে ধরতে পারেন তাহলে 112 টাকা অবশ্যই আপনার লাভ হবে ইনশাল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, 3 নম্বরে যে প্যাটার্নটি রয়েছে সেটা হচ্ছে ফ্ল্যাগ কন্টিনিউশন প্যাটার্ন। ডিএসসিতে ট্রেন্ড ফলো করার জন্য এটা হলো বেস্ট। ট্রেন্ডের কন্টিনিউশনটাকে বোঝার জন্য এবং বাই এন্ট্রি দেওয়ার জন্য এই ট্রেন্ডটাকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এবং আমি নিজেও এই ট্রেন্ডটাকে ফলো করি। যেমন আজকের মার্কেটও আমি ট্রেন্ডটাকে ফলো করেছি এবং পারফেক্টলি কিছু বাই দিয়েছি। তো এক্ষেত্রে আমরা এটাকে সহজে বোঝার জন্য ধরেন একটি ট্রেন্ড 50 টাকা থেকে শুরু করে সে 70 টাকা পর্যন্ত বাড়লো উপরের দিকে। 70 টাকা বাড়ার পরে সে আবার এখানে সাইডে তৈরি করলো বা এখানে কনসলিডেশন সে করলো, যে বাড়ে কমে এরকম করে করে, যেমন 70 টাকা থেকে সে বেড়ে 75 টাকা হলো, 75 টাকা থেকে আবার 70 টাকা আসলো, এরকম করে এই দেখতে পাচ্ছেন এখানে কনসলিডেশনটা এরকম করে হলো। অর্থাৎ এটাকে যদি আমরা একটু রেক্ট্যাঙ্গুলার মাধ্যমে আবদ্ধ করি তাহলে এটা দেখতে পাবো এটা ফ্ল্যাগের মতো হয়ে গেছে, এই জন্য এটাকে ফ্ল্যাগ প্যাটার্নও বলা হয়। আর এই ফ্ল্যাগ প্যাটার্ন যখন আমরা এই 75 টাকা ক্রস করবে, এটা যখন ব্রেকআউট হবে তখন এটা উপরের দিকে চলে যাবে, এটা হবে আমাদের বাই এন্ট্রি, অর্থাৎ 75 টাকা আমরা এই শেয়ারটাকে বাই করব। আর সেল হবে 70 টাকা, যখন এটা ব্রেক ডাউন করে নিচের দিকে চলে যাবে 70 টাকা, তখন এটা হবে সেল এন্ট্রি। এবং টার্গেট প্রফিটটা হবে আমাদের এই 50 টাকা থেকে 70 টাকা পর্যন্ত যে 20 টাকা বাড়লো, এখান থেকে যে দূরত্বটা এটা হচ্ছে 20 টাকা। এই 20 টাকার সাথে আমরা কততে বাই দিয়েছি? 75। তাহলে 75 প্লাস 20 অর্থাৎ 95 টাকা হচ্ছে আমাদের মিনিমাম টার্গেট প্রফিট। এই প্রফিটটা সবসময় মিনিমাম, মানে এটুকু লাভ সাধারণত হয়ে থাকে, এই জন্য এটা হচ্ছে সেফ ইনভেস্টমেন্ট এবং সেফ প্রফিট ক্যালকুলেশনের জন্য এটাকে করা হয়েছে। অর্থাৎ আমরা সবসময় এভাবে এন্ট্রি, এক্সিট, স্টপ লস, টার্গেট প্রফিট এগুলো যদি সেট আপ দিয়ে একটা ট্রেড করি বা একটা শেয়ারে ইনভেস্ট করি তাহলে দেখা যাবে যে এখান থেকে লস হওয়ার সম্ভাবনা একদম কমে যায়। হ্যাঁ, এবং আপনি প্রায়ই দেখবেন যে মানুষ এগুলোকে ক্যালকুলেশন ছাড়াই ইনভেস্ট করে, কোনো প্রকার রিস্ক ম্যানেজমেন্ট নাই, মানি ম্যানেজমেন্ট নেই। হ্যাঁ, মানি ম্যানেজমেন্ট নিয়ে ইনশাল্লাহ পরবর্তী একটা সেশনে আলোচনা করব। তো এই মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট এই দুইটাকে যারা ফলো করে না শেয়ার মার্কেটে, তারা যত ভালো ইনভেস্টমেন্টই করুক, ভালো শেয়ারে করুক বা ভালো পজিশনে করুক, তারা লাভের মুখ দেখে না। কারণ কি, যখন তারা লাভ হয় তারা বুঝতে পারে না এটাকে আমরা কখন সেল দেব, যার কারণে এটা আবার লসে চলে যায়।
এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। এরপর দেখেন কন্টিনিউশন প্যাটার্ন অনেকগুলো রয়েছে, যেমন এখানে অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, ট্রায়াঙ্গেল, এটা প্রায় আমরা এটা দেখতে পাই। বুলিশ পেনেট, হ্যাঁ, বিয়ারিশ পেনেট, এরকম বুলিশ এজ, বিয়ারিশ এজ, বুলিশ রেক্ট্যাঙ্গেল। তো এই যে সমস্ত জিনিসগুলোকে যদি আমরা আলোচনা করতে যাই তো অনেক সময় প্রয়োজন হবে। এই সমস্ত কন্টিনিউশন প্যাটার্নগুলোকে আমরা দুইটা বৈশিষ্ট্যের মাধ্যমে আবদ্ধ করতে পারি। আমরা যদি এই দুইটা বৈশিষ্ট্যের দিকে খেয়াল করি তাহলে এই সমস্ত ফ্ল্যাগ এর আন্ডারে যত কন্টিনিউশন প্যাটার্ন রয়েছে সবগুলোকে আমরা সহজে বুঝতে পারবো। এর মধ্যে এক নাম্বার যদি আমরা ফলো করি, ধরেন একটি শেয়ার কি করলো, নিচ থেকে আপ ট্রেন্ডে উঠলো, ওঠার পরে এখানে সে কনসলিডেশন শুরু করলো, কমতেছে বাড়তেছে এরকম করে করে শেয়ারটি ধীরে ধীরে কনসলিডেশন করলো। এখন আমরা যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এখানে আঁকি তাহলে সাধারণত এই ধরনের শেয়ার উপরে উঠে যায়। এটা মনে রাখতে হবে আমাদের স্ট্রাকচার, অর্থাৎ যখন বাড়ার পরে এই শেয়ারটি নিচের দিকে এরকম করে ট্রায়াঙ্গেলের মতো অথবা ফ্ল্যাগের মতো, ফ্ল্যাগ হতে পারে, যখন নিচের দিকে এরকম সামান্য কনসলিডেশন করে তখন এটা মূলত উপরের দিকে যায়। যেমন এখানে যদি আমরা মেজর সুইং শুরু হয়, মেজর সুইংয়ের পরে যখন এই কনসলিডেশনটা হয় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে 80% সম্ভাবনা রয়েছে এই শেয়ারটি উপরে যাবে। এটা খুব সহজ থিওরি। সুতরাং এর আন্ডারে অনেকগুলো এখানে কন্টিনিউশন প্যাটার্ন রয়েছে। দুই নাম্বার আমরা খেয়াল করব ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটা আপনার চার্টের সাথে মিলিয়ে নেবেন, সময় স্বল্পতার কারণে এখানে চার্টে গেলে আরও অনেক সময় লাগবে, তাই আমি সংক্ষেপে এখানে দেখাচ্ছি। একটি শেয়ার যখন উপর থেকে ডাউন ট্রেন্ডে দীর্ঘ সময় ধরে নামার পরে যখন এই শেয়ারটি উপরে ওঠার চেষ্টা করে, অর্থাৎ এরকম আপ অ্যান্ড ডাউন করে করে, এবং এর সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো যদি আমরা যোগ করি এরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি করে বা একটা ফ্ল্যাগ তৈরি করে, সেটা রেক্ট্যাঙ্গেল হতে পারে, তাহলে সমূহ সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 80% ক্ষেত্রেই আমরা চার্টে গিয়ে দেখতে পাই যে এই শেয়ারটি নিচের দিকে নেমে যায়। এই দুইটা যদি আমরা প্যাটার্ন মনে রাখি তাহলে সমস্ত কন্টিনিউশন প্যাটার্ন এবং ফ্ল্যাগের আওতায় যত প্যাটার্ন রয়েছে সবগুলোকে আমরা বুঝতে পারবো। যদি আপনার 15 মিনিট বা 30 মিনিটস অথবা 1 আওয়ারেরও চার্ট দেখেন তাহলে এই প্যাটার্নগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে, এবং এটা দেখে খুব সহজে আমরা একটা বাই এন্ট্রি ক্যালকুলেশন করে, রিস্ক ম্যানেজমেন্ট করে আমরা বাই এন্ট্রি দিতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা যে চার্ট প্যাটার্নটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার বিয়ারিশ প্যাটার্ন, এবং ডিএসসিতে এটার ব্যবহার খুবই কম। ডিএসসিতে যেহেতু শর্ট সেল নেই তাই এখানে আমরা সাধারণত এক্সিট সিগন্যালকে চিহ্নিত করার জন্য এই প্যাটার্নটাকে ফলো করব। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে কোনো একটি শেয়ার দীর্ঘদিন আপ ট্রেন্ডে যাওয়ার পরে এরকম একটি প্যাটার্ন তৈরি করে, অর্থাৎ যদি 100 টাকা থেকে একটি শেয়ার আপ ট্রেন্ডে 120 টাকা বা একটা নির্দিষ্ট দাম পর্যন্ত বাড়লো, ধরলাম 120 টাকা, তো এখান থেকে আবার সে যখন ডাউনে গিয়ে 110 টাকা আসলো, তো এখান থেকে দেখা গেল সে আবার রিট্রেস করে 130 টাকা গিয়ে পৌঁছলো, আবার 110 টাকা এখানে চলে আসলো, এরপরে আবার সে 120 টাকায় গেল এবং সেখান থেকে সে আবার ডাউনে আসলো। এরকম করে দেখা গেল যে 120 টাকা এবং 120 টাকায় দিকে দুদিকে এবং মাঝখানে 130 টাকা, এভাবে একটি হেড এবং দুই পাশে দুটো শোল্ডার, একটা হচ্ছে লেফট শোল্ডার, একটা হচ্ছে রাইট শোল্ডার, এরকম একটা স্ট্রাকচার যখন সে তৈরি করে তখন নিক লাইন যেটা থাকে 110 টাকার, এই লাইনটাকে যখনই ব্রেক ডাউন করে নিচে আসবে তো সাথে সাথে আমাদের এখানে এক্সিট নিতে হবে। মূলত এখানে আমাদেরকে এক্সিট শেখায় এই প্যাটার্নটি, এবং আমাদের প্রফিটকে সেভ করতে হবে এবং আমাদের মূল যে ক্যাপিটাল সেটাকেও সেভ করতে হবে। এরপর রয়েছে ডবল টপ বিয়ারিশ যে প্যাটার্নটা রয়েছে, এটাও মূলত সেল সিগন্যালকে নির্দেশ করে, অর্থাৎ বাংলাদেশি মার্কেটে এই ডবল টপটা মূলত ব্যবহৃত হয় এখানেও এক্সিট নেওয়ার জন্যে, অর্থাৎ যখন এরকম একটি বুলিশ আপ ট্রেন্ড ঘটবে এবং তারপরে টপ থেকে নিচে নামবে এবং আবার সে উপরের দিকে আপ ট্রেন্ডে যাবে এবং দ্বিতীয় টপ ক্রিয়েট করে আবার যদি নিচের দিকে আসে তখন এখানে ডবল টপ ক্রিয়েট হলো।
এখানে একটি নেক লাইন সাপোর্ট এখানে অঙ্কন করতে পারি, অর্থাৎ অনেকটা এম শেপের মতো এটা হয়ে যায়। বটমে ডব্লিউ শেপ পেয়েছিলাম, আর এটা হচ্ছে উল্টো এম শেপের মতো। এরকম যখন ঘটবে তখন মূলত এই নেকলাইন থেকে যখন ব্রেক ডাউন হবে তখন এখানে আমরা অবশ্যই সেল দিয়ে আমাদের প্রফিট বুক করব এবং আমাদের ক্যাপিটালকে রক্ষা করব। এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের জন্য এই প্যাটার্নটি খুবই বহুল প্রচলিত। ডিয়ার ভিউয়ার্স, আমাদের বাই এবং সেল এন্ট্রিগুলো যাতে আরও সুন্দর হয় এবং আমরা আমাদের সম্ভাব্য যে লস সেটা থেকে বাঁচাতে পারি, সেজন্য ইফেক্টিভ ইউজ করতে হবে আমাদের প্যাটার্নগুলোকে। সেক্ষেত্রে আমাদের কিছু টিপস ফলো করতে হবে, যেগুলো সবসময় মনে রাখতে হবে। প্রত্যেক এন্ট্রি দেওয়ার সময় এই 4টা টিপসকে আপনারা সবসময় মনে রাখবেন, তাহলে দেখবেন অনেক ভুল থেকে আমরা বাঁচতে পারবো। আমরা মূলত এন্ট্রি দেওয়ার সময় বাই এন্ট্রিতে ভুল করি বলেই আমাদের ট্রেডে আমরা লস করি। এই জন্য প্রথমে আমরা দেখব যে প্যাটার্ন কনফার্ম করছে কিনা। প্যাটার্ন কনফার্ম করা হলেই শুধু আমরা সেটাকে বাই দিব, অর্থাৎ ব্রেকআউট ইকুয়াল টু কনফার্মেশন, অর্থাৎ ব্রেকআউট হয়েছে, কনফার্মেশন পেয়েছি, তখন আমি বাই দেব। 2 নম্বর, ভলিউম অবশ্যই চেক করবেন, কারণ ভলিউমের উপর নির্ভর করতেছে আমাদের একটা শেয়ার আপ ট্রেন্ডে যাবে কিনা, এটা আপনাকে প্রফিট দেবে কিনা। সুতরাং ভলিউমটাকে বারবার চেক করতে হবে। ব্রেকআউটে ভলিউম হাই থাকবে, প্যাটার্ন তখন স্ট্রং। ভলিউম হাই দিয়ে তখন ব্রেকআউট হবে। রিস্ক টু রিওয়ার্ড রেশিওটাকে অবশ্যই খেয়াল করতে হবে, যে এই শেয়ারটা সম্ভাব্য যদি আমার 1 টাকা পরিমাণ লস হয়ে যায়, তাহলে যেন 2 টাকা আমি এখান থেকে আনতে পারি। অর্থাৎ লস আমি গ্রহণ করব 1 টাকা আর প্রফিট টার্গেট থাকবে 2 টাকা। সবসময় স্টপ লস ব্যবহার করতেই হবে। এক্ষেত্রে স্টপ লস যদি আমি ব্যবহার না করি, তাহলে সবগুলো আমার এন্ট্রি যে সঠিক হবে এটা বলা মুশকিল। স্টপ লস যদি আমার ক্যালকুলেশনে থাকে, তাহলে আমি নির্দিষ্ট পরিমাণ লসের পরেই বেরিয়ে আসতে পারবো এবং আমার পোর্টফোলিওটাকে সবল রাখতে পারবো। ডিয়ার ভিউয়ার্স, একটি সুখবর দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে আগামী এপিসোডে ইনশাআল্লাহ আরও গাঢ় বিশ্লেষণ সহকারে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে একত্রে আমরা ইফেক্টিভলি কীভাবে ব্যবহার করে একটা ভালো বাই সিগন্যাল দিতে পারি এবং কখন আমরা সেল সিগন্যাল দিব এবং সেটা কার্যকরভাবে, অর্থাৎ আমরা একটা সেল বা বাই সিগন্যাল দেওয়ার সময় আমরা যাতে স্পষ্টভাবে বুঝতে পারি যে এটি পারফেক্ট বাই অথবা সেল সিগন্যাল। তো সেটা বোঝার জন্য আমাদেরকে ফান্ডামেন্টাল টেকনিক্যাল একসাথে করে আমরা কিছু থিওরি আমরা আলোচনা করব আগামী এপিসোডে। তো আশা করি আপনারা সবাই আমার সেটা দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং কমেন্টস দিয়ে আমাকে উৎসাহিত করবেন, যাতে করে এই ধরনের ভিডিও আরও তৈরি করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।